হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। এখন হচ্ছে 5:30 বাজে। 5:30 এখনও বাজেনি, 5:20 বাজে এখন। আমি হচ্ছে মিহিকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি। আজকে হচ্ছে বাসায় তেমন কেউ নেই। মিহিকে হচ্ছে আমার হাজব্যান্ডের কোম্পানির একটা লোক সবসময় দিতেও যায়, আবার নিয়েও আসে, কিন্তু ও আজকে বাসায় নেই আর মিহির বাবাও নেই, সেজন্য আমাকে যেতে হচ্ছে ওকে দিয়ে আসার জন্য। আর খুব বেশি দূরে না, কাছে ওই যে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে একটু দূরে, ওখানেই জাস্ট একটু হেঁটে দিয়ে আসতে হয়, এই আর কি। আর যখন কেউ থাকে না তখন কিন্তু আমিই যাই ওকে দিতে, আর থাকলে তখন আমাকে আর যেতে হয় না। আর এগুলো হচ্ছে সব ওমানিদের বিল্ডিং। আমরা যে এরিয়াতে থাকি সব হচ্ছে ওমানিদের বিল্ডিং, আমরা ওমানিদের এরিয়াতেই থাকি। আর মিহি তো আমার সাথে যেতে তো অনেক আনন্দ পাচ্ছে, একদম হেলে দুলে হেঁটেই যাচ্ছে ও। ওকে দিয়ে আসার পরে এখন আমি বাসায় চলে যাচ্ছি। একটু তাড়াহুড়া করে আমি চলে যাচ্ছি, কারণ একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তারপরে হচ্ছে বাসায় অনেক কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। এখনও ঘর পরিষ্কার করা হয়নি, গুছানো হয়নি, সেগুলো গিয়ে ফটাফট করে নিতে হবে। এখন হচ্ছে 7:30 বাজে। বাসায় কোনো কাজ ছিল না। সন্ধ্যা নাস্তা করার পরে ভাবলাম কিছু পরোটা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব, যখন বানাতে ইচ্ছে করে না তখন বের করে খেতে পারবো। এমনিতে নর্মালি আমি তো সবসময় তৈরি করি, রাতে রুটি তৈরি করি বা মাঝে মধ্যে পরোটা তৈরি করি, কিন্তু অনেক সময় দেখা যায় কি খেতে ইচ্ছে করে কিন্তু বানাতে ইচ্ছে করে না। সেজন্যই আমি এখন এগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, সংগ্রহ করব। আপনাদেরকে আমি দেখাবো এগুলো আমি কিভাবে সংগ্রহ করব। আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রায় 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করে খেতে পারবেন। এখন হচ্ছে আমি একটা রুটি বেলে তারপর হচ্ছে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপর একটু চারকোনা করে লম্বা করে বটে নিচ্ছি। আপনারা তো দেখে বুঝতে পারছেন কিভাবে করেছি আমি। এই যে আমি চারকোনা করে করেছি পরোটাগুলো। আর এখন হচ্ছে আমি পরোটাগুলো সবগুলো বানিয়ে নিব। আর যারা পরোটা তৈরি করতে পারে না কিংবা ডোটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না, তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আমি অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দেখাইনি, কারণ সবাই তো পারে কম বেশি, পরোটা রুটি এগুলো সবাই তৈরি করতে পারে। যদি কেউ না জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব, কোনো সমস্যা নেই। আমি একটু বড় করে তৈরি করছি, কারণ ছোটো ছোটো করে তৈরি করে বেশি তৈরি করতে হয়, একটু বড় করে তৈরি করে নিচ্ছি। এই যে আমি এভাবে সংগ্রহ করছি এগুলো। এভাবে রাখলে কিন্তু প্রায় 2 মাসের মতো হচ্ছে আপনারা পরোটাগুলো রাখতে পারবেন, একটার সাথে একটা লাগবে না। এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব। আজকে হচ্ছে আমি টোটাল 12টা কি 14টা মতো পরোটা বানিয়েছি। আর আমি একটু বড় সাইজ করে বানিয়েছি, একটা খেলে হয়ে যাবে বা দুইটা, এরকম বড় করে বানিয়েছি আমি। কারণ ছোটো করে বানাতে গেলে কিন্তু অনেকগুলো বানাতে হবে, তারপরে কষ্টও বেশি হবে, সেজন্য ভাবলাম একটু বড় বড় করে বানাই ফেলি, এই আর কি। সবগুলো পরোটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি, একটার সাথে কিন্তু এখন একটা লাগবে না পলিথিন দেওয়ার কারণে। আর এগুলো হচ্ছে আমি নিজে কেটেছি সাইজ করে, আমি হচ্ছে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখবো। আপনারা চাইলে বক্সের মতো রাখতে পারেন, কিন্তু পরোটাগুলো একটু সাইজে বড় ছিল, এই সাইজের বক্স আমার কাছে ছিল না, সেজন্য আমি এটার মধ্যে ঢুকিয়ে রাখছি। আপনারা চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন। আমি একটা কিনবো, একটু চারকোনা বড় থেকে একটা বক্স কিনতে হবে, কিন্তু আমার বাসায় এই সাইজের বক্স ছিল না, যেহেতু আমি পরোটাগুলো একটু বড় বড় করে বানিয়েছি সেজন্য। এখন হচ্ছে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা যখন এগুলো ভেজে নেবেন তখন জাস্ট আপনারা একটা বের করে তারপরে ভেজে নেবেন, বাকিগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। যদি আপনারা সবগুলো বের করে রাখেন তাহলে কিন্তু এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। একটা বের করবেন, একটা ভেজে নেবেন, তারপর বাকিগুলো ফ্রিজে রাখবেন। এভাবেই কিন্তু আপনাদের এগুলো ভেজে খেতে হবে। এটা হচ্ছে পরের দিন সকালে। আমি হচ্ছে আজকে দুপুরে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। আমার কাছে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটা বিরিয়ানি।
আমার কাছে চিকেন বিরিয়ানি অত বেশি ভালো লাগে না, কিন্তু গরুর মাংস, ছাগলের মাংস দিয়ে বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে। আর এই মাংসটা হচ্ছে একদম ফ্রেশ, মাত্র কিনে এনেছে, প্রায় 5 কেজি মতো কিনেছে। আমি 1 কেজি দিয়ে বিরিয়ানি করব, আর 4 কেজি হচ্ছে আমি রেখে দিয়েছি ফ্রিজে। যেহেতু ফ্রেশ মাংস ছিল, ভাবলাম আমার পছন্দের খাবারটা তৈরি করেই ফেলি। মিহির বাবা অত বেশি বিরিয়ানি খেতে চায় না, ও হচ্ছে ভুনা মাংস আর হচ্ছে পোলাও, ওর ফেভারিট খাবার হচ্ছে এটা। ওকে যদি আমি কোনো সময় বলি তোমার পছন্দের খাবার আমি কি তৈরি করব আজকে, ও আমাকে বলবে কি পোলাও তৈরি করো আর গরুর মাংস ভুনা করো। আর আমার হাতের গরুর মাংস ভুনা ও অনেক বেশি পছন্দ করে, ও আমাকে সবসময় এটা বলে তোমার হাতের গরুর মাংস ভুনা আর হচ্ছে ডাল, এই দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বাকিগুলোও ভালো লাগে, কিন্তু এই দুইটা জিনিস নাকি ওর কাছে বেশি ভালো লাগে। গরুর মাংসগুলোকে আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে নিলাম। আমি যেভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করে থাকি ঠিক সেমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে হচ্ছে মাংসগুলো হচ্ছে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে পানিটা পড়ে যায়। আমি হচ্ছে আজকে মাংসটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করব, যাতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা কী কী দিতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা। এটা কিন্তু শান কোম্পানির, আপনারা হয়তো বা অনেকেই জিজ্ঞেস করবে যে কোম্পানিটার নাম কি। এটা হচ্ছে শান কোম্পানির। আর আমি এই বিরিয়ানির মধ্যে কোনো প্রকারের কিন্তু হলুদ ইউজ করব না। আমার কাছে হলুদ হলুদ বিরিয়ানিগুলো তেমন ভালো লাগে না। আমি যখনই তৈরি করি গরুর মাংস দিয়ে, ছাগলের মাংস দিয়ে, আমি কখনো কিন্তু হলুদ দিই না। আমার কাছে তখন হলুদ ছাড়া কালারটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে তৈরি করি সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রেশ মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি করলে কিন্তু অনেক টেস্টি হয়, সেটা কিন্তু সবাই জানে। এখন হচ্ছে আমি মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে পানিটা বের হয়। কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু পানি দেইনি, মাংস থেকেই কিন্তু এই পানিগুলো বের হয়েছে। এখন হচ্ছে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে। মাংসগুলোকে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেলটাও কিন্তু একদম খুব ভালোভাবে বের হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি হচ্ছে এখানে গরম পানি দিচ্ছি, যাতে করে মাংসগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঠান্ডা পানি দিলে কিন্তু একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য আমি এখানে গরম পানি দিলাম। এখন হচ্ছে প্রায় আমি 3 থেকে 4টা মতো সিটি দিব, এর মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। আমার রান্না তো প্রায় হয়ে আসছে, কিন্তু মিহি এখনও ঘুম থেকে উঠেনি। এখন হচ্ছে প্রায় 11:30টার মতো বাজে, তারপরও মিহি এখন ঘুমাচ্ছে। প্রায় 12টার পরে উঠবে। এই অভ্যাসটা কখন শেষ হবে আমি জানি না। কয়েকদিন পরেই তো ওকে স্কুলে এডমিশন করাবো, তখন তো একদম ভোরে ভোরে উঠতে হবে। জানি না তখন আমার কতটা কষ্ট হবে ওকে ঘুম থেকে তুলতে। মাংসটা সেদ্ধ হওয়ার পরে তারপর হচ্ছে মাংস থেকে যে পানিটা ছিল সেই পানিটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু কোনো প্রকারের পানি নেই, এখন কিন্তু তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে, শুধু মশলা আর হচ্ছে মাংস আছে। তারপরে হচ্ছে এখন আমি বিরিয়ানিটা তৈরি করে নিব, এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব।
পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল। এখানে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ পোলাও চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে আমি ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি পানিটা সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার জন্য। এখন হচ্ছে আমি পোলাও চালটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। 10 মিনিটের মতো আপনারা যদি পোলাও চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকে, একটাও কিন্তু ভাঙবে না। আমি যেভাবে বিরিয়ানিটা তৈরি করছি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে হলুদও অ্যাড করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়, কিন্তু এভাবে যদি বিরিয়ানিটা তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক কালারটা সুন্দর আসে। চালটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি টোটাল 5 কাপ পরিমাণ গরম পানি। আমি তারপরে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, টোটাল হচ্ছে 6 কাপ। আপনারা চাইলে ফুল হচ্ছে 6 কাপ পরিমাণ পানি দিতে পারেন। যতটুক চাল তত তার ডাবল পানি দিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। 5 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে করে পানিটা একটু টেনে আসে। কয়েক মিনিট পর পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন হচ্ছে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভাতের সাথে হচ্ছে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে লোতে রেখে প্রায় আমি 10 মিনিটের মতো এটাকে দমে রাখবো। এরই মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 10 মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর খুবই ঝরঝরে হয়েছে। আপনারা তো দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এটা। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, যেভাবে হচ্ছে তেহারি হয় যে কালারের ঠিক সেম কালারটাই এসেছে এখানে। আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো হবে আমি কথা দিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, একদম ঝরঝরে, একটা ভাতও কিন্তু ভেঙেও যায়নি আবার হচ্ছে নরম হয়ে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বলতে পারতেন যে এটা কতটা টেস্টি হয়েছে। আপনার বাসায় বসে ট্রাই করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে কিছু হচ্ছে ব্রেড গাম তৈরি করার জন্য নিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে কি আমার হচ্ছে গ্ল্যান্ডারটা চলছে না, নষ্ট হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি পাশের বাসার ভাবি থেকে হচ্ছে গ্ল্যান্ডার নিয়ে এসেছি। এখানে হচ্ছে আমি কিছু ব্রেড, তারপরে হচ্ছে আমি এখানে ইয়েলো ফ্রুট কালার, তারপরে হচ্ছে রেড ফ্রুট কালার দিয়ে হচ্ছে অরেঞ্জ কালারের ব্রেড গাম তৈরি করব। আপনাদের কাছে যদি অরেঞ্জ কালার থাকে তাহলে কিন্তু আপনারা খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিতে পারেন, কিন্তু আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল না, সেজন্য আমি ইয়েলো আর হচ্ছে রেড ফ্রুট কালার দুইটা দিয়ে অরেঞ্জ কালারটা নিয়ে আসব। আর এই ব্রেড গামটা আপনারা তৈরি করে প্রায় 6 মাসের মতো আপনারা সংগ্রহ করতে পারেন। এই যে আমার ব্রেড গামটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে, দুইটা কালারের মিশ্রণে, ইয়েলো আর হচ্ছে রেড। এখন হচ্ছে আমি ব্রেড গামগুলো হচ্ছে সংগ্রহ করার জন্য এগুলোকে হচ্ছে আমি শুকিয়ে নিব। আমি হচ্ছে প্যানের মধ্যে ব্রেড গামগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। জাস্ট আমি 1 মিনিটের মতো এটাকে জাস্ট একটু গরম করে নিব। তারপর হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব, তাওয়ার মধ্যেই কিন্তু আমি এটা রেখে দিব। এরপরে কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু তাওয়ার গরমেই কিন্তু ব্রেড গামটা কিন্তু একদম শুকিয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। আপনাদের যদি একবারে যদি না হয় তাহলে আপনারা কিন্তু একবার যখন তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তখন আরেকবার কিন্তু চুলাটাকে অন করে জাস্ট একটু গরম করে আবার এটা বন্ধ করে দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা ব্রেড গামগুলোকে একদম ড্রাই করে নিতে পারবেন। আর ড্রাই করে নিলেই কিন্তু আপনারা 6 মাসের মতো এটাকে সংগ্রহ করতে পারবেন একটা বক্সে ভরে।
আমার ব্রেড গামগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, একদম জর্জর হয়ে গিয়েছে। আর এই ব্রেড গাম দিয়ে হচ্ছে আমি চিকেন নাগেটস তৈরি করব। আমাদের বাসায় কিন্তু অনেক সময় ব্রেড আনে, কিন্তু দেখা যায় কি শেষের অর্ধেক কিন্তু রয়ে যায়, নষ্ট হয়ে যায়, তেমন কেউ খেতে চায় না। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এভাবে করে আপনারা হচ্ছে 6 মাসের মতো সংগ্রহ করতে পারবেন। আর এই ব্রেড গাম দিয়ে বিভিন্ন রকম রোল তৈরি করা যায়, অনেক কাজেই লাগে এগুলো। এখন হচ্ছে আমি চিকেন নাগেটসগুলো তৈরি করে নিচ্ছি। আর চিকেন নাগেটসের ফুল রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেল আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি কালকে আপলোড করব। আপনারা যদি দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেলের সাথেই থাকবেন। আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি। আপনারা যদি ফুল রেসিপিটা দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু চিকেন নাগেটসগুলো কিনে আনতে পারি রেডিমেড, কিন্তু ওগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটার কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমার কাছে কিনা নাগেটসগুলো অত বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি ঘরের তৈরি চিকেন নাগেটসগুলোই কিন্তু সবচাইতে বেশি ভালো হয়, স্বাস্থ্যসম্মত। আর আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করতে পারবেন। আমি হচ্ছে প্রায় আজকে 1.5 কেজি চিকেন দিয়ে চিকেন নাগেটসগুলো তৈরি করছি। 1.5 কেজি চিকেনের কিন্তু আমার অনেকগুলো চিকেন নাগেটস হয়েছে। আমি জাস্ট কয়েকটা সন্ধ্যার সময় ভেজে নিয়েছি, আর বাকি সবগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, অন্যান্য সময় কিন্তু ভেজে খাওয়া যাবে। আর এগুলো তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, একদম ইজি, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, তেমন ঝামেলাও লাগে না আমার কাছে। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।